সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে চ্যাপ্টার 3। তোমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 3 প্রথম ক্রম ও প্রথম মাত্রার অন্তরক সমীকরণ। ঠিক আছে? তো আজকে আমাদের চ্যাপ্টার 3 এর আজকে লেকচার 1। তো এই লেকচারে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 এ অনেকগুলো চ্যাপ্টার আছে। 3A, 3B, 3C, 3D, 3E, F। ওকে? তো আমরা আজকে বেসিক্যালি হচ্ছে 3A পড়বো। ওকে, সো চ্যাপ্টার গুলো আসলে কিসের ভিত্তিতে বন্টন করা সেটা যদি আমরা একটু দেখি যে আমাদের আহ, এই চ্যাপ্টারের নাম হচ্ছে প্রথম ক্রম এবং প্রথম মাত্রা অন্তরক সমীকরণ। তো আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা অন্তরক সমীকরণ কখন প্রথম মাত্রার এবং কখন প্রথম ক্রমের হয়। ঠিক আছে? তো আমরা অন্তরক সমীকরণ আমরা সবাই বুঝি, এর আগে আমরা দুইটা চ্যাপ্টার পড়ে আসছি, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। ওকে, তো অন্তরক সমীকরণ কাদেরকে বলা হয়? যেখানে হচ্ছে একটা চলকের রেসপেক্টে আরেকটা চলকের ডেরিভেটিভ থাকে। শর্টকাটে যদি বলি ডিওয়াই ডিএক্স যেখানে থাকে, ডেরিভেটিভ যেখানে থাকে, ডিফারেন্সিয়েশন করা যেখানে থাকে, সেটাকে কি বলা হয়? সেটাকে অন্তরক সমীকরণ বলা হয়। তো আমি যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি লিখি, ধরো ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ধরো 0। ঠিক আছে, এটা হচ্ছে একটা অন্তরক সমীকরণ। কিভাবে চিনছি? এখানে ডিডিএক্স আছে, এটা হচ্ছে একটা ডেরিভেটিভ। ঠিক আছে, ওয়াই রেসপেক্টে এক্স এর একটা ডেরিভেটিভ আছে এখানে। ওকে, তো যদি ডেরিভেটিভ না থাকতো তখন আমরা সেটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতাম না। ধরো এক্স প্লাস ওয়াই সমান যদি 0 থাকতো তখন এটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতাম না, এটাকে বললাম আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন, যেখানে হচ্ছে অ্যালজেব্রিক বিভিন্ন ভেরিয়েবল থাকে। ওকে, সো যদি ডিফারেন্সিয়েশন যদি করা থাকে তখন সেটাকে আমরা কি বলবো? ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাত্রা কখন ওয়ান হয়, অর্ডার তারপর হচ্ছে ক্রম কখন ওয়ান হয়, সেটা আমরা আগের চ্যাপ্টারে বলছিলাম, তাও একটু বলে নিই 2টা মিনিটে। তোমরা যারা নতুন এই চ্যাপ্টার দেখা শুরু করছো তোমাদের একটু উপকারে আসবে যদি আগের চ্যাপ্টার গুলো যদি না দেখো আর কি। ওকে, সো ক্রম বা অর্ডার মানে হচ্ছে কতবার ডিফারেন্সিয়েশন করা আছে এখানে, অথবা কততম ডেরিভেটিভ আছে। যে আমরা জানি যে ডিওয়াই ওভার ডিএক্স থাকলে এটা বলি যে আমরা ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ, অর্থাৎ ওয়াই এর একবার অন্তরীকরণ করা আছে এখানে। আবার ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার যদি হয় তাহলে এটাকে বলি যে আমরা সেকেন্ড ডেরিভেটিভ, অর্থাৎ দুইবার অন্তরীকরণ করা আছে। ঠিক আছে, তো সেই হিসেবে এখানে কয়বার অন্তরীকরণ করা আছে? একবার অন্তরীকরণ করা আছে, জাস্ট ওয়ান। এই জন্য এটার অর্ডার হচ্ছে গিয়ে কত? এটা যদি আমরা বলি যে এটার অর্ডার হচ্ছে গিয়ে কত? ওয়ান। এটার অর্ডার হচ্ছে ওয়ান। আবার ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে ম্যাক্সিমাম অর্ডার যেখানে আছে, ম্যাক্সিমাম অর্ডারের যে পাওয়ারটা আছে সেটাই হচ্ছে তার ডিগ্রি। তো এখানে ম্যাক্সিমাম অর্ডার কত ডিফারেনশিয়াল ইকুয়েশন? ওয়ান, অবভিয়াসলি ওয়ান। তো এই ওয়ান এর উপর পাওয়ার কত আছে? কোনো কিছু নাই, মানে হচ্ছে ওয়ান আছে। তাহলে এটার ডিগ্রি হবে গিয়ে কত? ডিগ্রি হবে ওয়ান। ডিগ্রি কত হবে? আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি এই জিনিসটা। আমরা একটা এক্সাম্পল নিতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি আরেকটা আরেকটা যদি এক্সাম্পল যদি টানি, ধরো ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই ওভার ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু ধরো সাইন এক্স, এক্স ওয়াই জেড যে কোনো একটা, জাস্ট আমরা টানলাম হচ্ছে ডিগ্রি। এক্সাম্পলটা আমরা টানলাম হচ্ছে ডিগ্রি আর অর্ডার বোঝানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু খেয়াল করো ভাই, যে অর্ডার কি বলছিলাম তাইলে? ম্যাক্সিমাম যতবারের অন্তরীকরণ থাকবে, যতবার অন্তরীকরণ থাকবে এখানে। তাহলে এখানে ম্যাক্সিমাম দেখো, এখানে ডিওয়াই ডিএক্স আছে। ওকে, একবার অন্তরীকরণ আছে, আবার এখানে দুইবার অন্তরীকরণ আছে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম কতবার অন্তরীকরণ আছে? দুইবার। তাহলে এটার অর্ডার হবে গিয়ে কত? এটার অর্ডার হচ্ছে টু। ডিগ্রি কত হবে দেখো তো? ডিগ্রি হচ্ছে ম্যাক্সিমাম অর্ডারের উপর পাওয়ার কত আছে। তাহলে এখানে ম্যাক্সিমাম অর্ডার কত? ডিওয়াই ডিএক্স নাকি ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার? অবশ্যই এটা। তাহলে এটার উপর পাওয়ার কত আছে? কোনো কিছু নাই, মানে হচ্ছে ওয়ান আছে। তাহলে এটার ডিগ্রি হবে ওয়ান। তোমরা অনেকেই এটা ভুল করো যে এটাকে ডিগ্রি বলে ফেলো না। ডিগ্রি ডিগ্রি চেনার জন্য আমাদেরকে প্রথমে ডিটেক্ট করতে হবে কোথায় হাইয়েস্ট অর্ডার আছে। এরপর হাইয়েস্ট অর্ডারের উপর যে পাওয়ারটা থাকবে সেটাই হচ্ছে আমার ডিগ্রি। ওকে, ক্লিয়ার? বুঝে গেল? আচ্ছা, তো অনেক সময় একটু লিখে রাখতে পারো, কথাগুলো অনেক উপকারী। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। যদি তুমি বেসিকটা যদি এখানে স্ট্রং রাখতে চাও আর কি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, সেটা হচ্ছে অনেক সময় তুমি দেখবা যে তুমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের
অর্ডার তুমি বের করতে পারবা, বাট ডিগ্রি তুমি বের করতে পারবা না অনেক সময়। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি, ধরো e টু দি পাওয়ার y ডাবল ড্যাশ প্লাস y ইকুয়ালস টু ইকুয়ালস টু, ধরো y প্রাইম ইকুয়ালস টু ধরো y। ঠিক আছে? এখানে y ডাবল ড্যাশ মানে হচ্ছে ddx অফ y, মানে y এর দুইবার অন্তরীকরণ। আমরা এটাকে চাইলে এই যে এই অংশটাকে চাইলে y ডাবল ড্যাশও বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এটার অর্ডার কত বা ডিগ্রি কত, তুমি বলবো যে এটার অর্ডার এবং ডিগ্রি। দেখো, অর্ডার এবং ডিগ্রি বোঝার জন্য কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে পলিনোমিয়াল আকারে নিতে হবে। ঠিক আছে? আমি যদি বলি এক্স, এক্স যদি একটা ভেরিয়েবল হয় তাহলে তার পলিনোমিয়াল আকার কি, যে এক্স এর উপর স্কোয়ার থাকবে, সাথে কোনো কিছু থাকবে, তারপর হচ্ছে এক্স থাকবে প্লাস এরকম হাবি জাবি কোনো কিছু থাকবে। ঠিক আছে? বাট ওয়ান ডিভাইড বাই যদি এক্স থাকে তাহলে দিস নট এ পলিনোমিয়াল, এটা পলিনোমিয়াল হবে না। এই জন্য পলিনোমিয়াল ফরম্যাটে নিতে হবে। ওকে, তাহলে এটাকে যদি আমি পলিনোমিয়াল ফরম্যাটে নিই, তাহলে জাস্ট ইটাকেও আমরা ওপাশে নিয়ে যাব। তাহলে এটাকে ওপাশে নেওয়ার জন্য আমাদের কি নিয়ে আসা লাগে, ln। তাহলে ln ওয়াই, ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম। ঠিক আছে? বুঝছি আমরা? তাহলে এটাকে জাস্ট এভাবে লিখতে পারি। এখন তুমি দেখো ভাই, যে আমি কি বলছিলাম, ম্যাক্সিমাম অর্ডারের উপর পাওয়ার যত, সেটাই হবে তার ডিগ্রি। তাহলে এখানে এটার উপর পাওয়ার কত, 1। তাহলে এটার ডিগ্রি কত হবে, এটার অর্ডার হবে তোমার 2 আর ডিগ্রি হবে 1। অর্ডার 2 কেন? কারণ এখানে ম্যাক্সিমাম ডেরিভেটিভ হচ্ছে 2। ওকে, এই জন্য হচ্ছে অর্ডার 2। আর ম্যাক্সিমাম ডেরিভেটিভ 2 অর্থাৎ অর্ডার 2 যুক্ত যে ডেরিভেটিভটা আছে সেটার উপরে পাওয়ার হচ্ছে 1, এই জন্য ডিগ্রি হচ্ছে 1। বাট জিনিসটা যদি এভাবে হইতো, এই সেম ইকুয়েশন যদি এভাবে হইতো, দেখো জাস্ট একটু বোঝার চেষ্টা করে দাও। ওয়াই এর উপর আছে ওয়াই ধরো প্রাইম প্লাস ওয়াই প্রাইম। ঠিক আছে? যদি এটাকে একটা যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি, তাহলে আমি যদি ln যদি নিই, তাহলে ওয়াই সমান এদিকে কত হবে, ln ওয়াই প্রাইম প্লাস ওয়াই। এখন তুমি বলো যে এটা যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, তাহলে এখানে এই ln সামথিং প্লাস সামথিং যদি থাকে, তাহলে এটাকে একটা সিরিজে কনভার্ট করা যায় না? যায়। তো সিরিজে যদি কনভার্ট করি, এটার ওই যে টেলর সিরিজ দিয়ে আমরা এক্সপান্ড করি, ম্যাকলরিন সিরিজ দিয়ে আমরা এক্সপান্ড করি, আমরা পড়ে আসছি না এগুলো? এইচএসসি তে হয়তো হালকা পাতলা বুঝছিলাম, বা ফার্স্ট ইয়ারেও আমরা বুঝছি টেলর সিরিজ এক্সপানশন। ওকে, তো এখন ওই সিস্টেমে যদি আমরা এক্সপান্ড করি, তাহলে দেখা যাবে যে এই ওয়াই ডাবল ড্যাশ, অর্থাৎ ওয়াই এর ডাবল ডেরিভেটিভের উপর বিভিন্ন পাওয়ার আসতে থাকবে। ঠিক আছে? ওয়াই ডাবল ডেরিভেটিভের উপর পাওয়ার 1 আসবে, আবার ওয়াই ডাবল ডেরিভেটিভের উপর পাওয়ার 2 আসবে, এভাবে আসতে থাকবে না? হ্যাঁ, এখন এভাবে যদি আসতে থাকে, তুমি ক্লিয়ারলি এই জিনিসটার অর্ডার তুমি 2 বলতে পারবা। কেন? কারণ ম্যাক্সিমাম ডেরিভেটিভ তো আলটিমেটলি 2। প্রত্যেকটা পদে তো আলটিমেটলি ওয়াই ডাবল ড্যাশ অথবা ওয়াই ড্যাশ থাকবে। তাহলে ওয়াই ডাবল ড্যাশ আর ওয়াই ড্যাশ যদি থাকে, তাহলে এখানে ম্যাক্সিমাম ডেরিভেটিভ কত, 2। বাট আমি যদি তোমাকে ডিগ্রির কথা বলি, যে ডিগ্রি বলো এখানে, তখন তো এটা তো আসতে থাকতেছে, যে একবার 1 হচ্ছে, একবার 2 হচ্ছে, একবার 3 হচ্ছে। ঠিক ওয়াই ডাবল ড্যাশ অর্থাৎ ম্যাক্সিমাম ডেরিভেটিভের উপর একবার পাওয়ার 1 আসতেছে, একবার পাওয়ার 2 আসতেছে, একবার পাওয়ার 3 আসতেছে। তাই এটার ডিগ্রি কি তুমি বের করতে পারবা? না। এই জন্য এটার ডিগ্রি বলা হচ্ছে নট ডিফাইন্ড। তো অনেক সময় তুমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হচ্ছে তুমি অনেক সময় অর্ডার বের করতে পারবা, বাট ডিগ্রি তুমি বের করতে পারবা না, কিংবা ডিগ্রি ডিফাইন্ড অনেক সময় হবে না। ঠিক আছে? তাহলে আমরা হালকা একটু বেসিক পড়লাম, যে এই চ্যাপ্টার শুরু করার আগে আর কি প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ আমরা চিনতে পারবো অবশ্যই। ওকে, এবং কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখে সেখান থেকে আশা করি আমরা ডিটেক্ট করতে পারবো তার অর্ডার কত, তার ডিগ্রি কত, এবং অর্ডার কত এবং ডিগ্রি আছে নাকি নাই, ডিফাইন্ড নাকি নট ডিফাইন্ড, সেটাও আমরা আশা করি বের করতে পারবো। ওকে, তো আসো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আমরা যে কথাবার্তা বলছি, আহ এগুলোর যে সলিউশন, এই সলিউশন গুলো আসলে কিভাবে করতে হয়, ঠিক আছে? আমি তোমাদেরকে বলি যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা ইম্পর্টেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন দেখছি। তোমরা সবাই সিম্পল হারমোনিক মোশন পড়ে আসছো, এইচএসসি তে পড়ে আসছো সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে? তো
সরল দোলন গতির একটা অন্তরক সমীকরণ আছে, সেটা হচ্ছে এই যে এরকম ছিল, টি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, এরকম একটা অন্তরক সমীকরণ ছিল না সরল দোলন গতির? তো এই যে অন্তরক সমীকরণ, এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। ঠিক আছে, এবং ওখানে তোমরা যে এসএসসি তে পড়ছো ওখানে বলা হয়েছে যে এই অন্তরক সমীকরণের একটা সমাধান হচ্ছে এক্স সমান সাইন ওমেগা টি। ঠিক আছে, এখন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এই যে অন্তরক সমীকরণ একটা সমাধান, যে এক্স সমান সাইন ওমেগা টি, এটা ওই এইচএসসির ফিজিক্স বইয়ে হালকা করে একটু আলোচনা আছে যে কিভাবে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে তার সমাধান বের করে নিতে হয়। সমাধান মানে এক্স এর ভ্যালু কিংবা ওয়াই এর ভ্যালু কিভাবে বের করে নিতে হয়। ঠিক আছে, এখানে এক্স এর পরিবর্তে ওয়াইও থাকতে পারে। আচ্ছা, তো এখন তো এখানে বেসিক্যালি হচ্ছে এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বোঝায়, সরণ বোঝায়। ওকে, তো এখানে ওয়াইও থাকতে পারে, কোনো প্রবলেম নাই, তুমি চাইলে দিতে পারো। এখন আমরা ঠিক এক্স্যাক্টলি সেটাই চিন্তা করব যে এখানে তো আমরা জাস্ট আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের এখানে সমাধান দেখছি, একরকম ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান দেখছি। তো এরকম তো আসলে অনেক হাজার হাজার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, বিভিন্ন প্রকারের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, বিভিন্ন মাত্রার আছে, বিভিন্ন অর্ডারের আছে। তো পার্টিকুলারলি কোন ধরনের সমীকরণ কিভাবে সলভ করতে হয় সেটাই হচ্ছে আমরা এখানে আলোচনা করব। তো এই জন্য এখানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি সমীকরণ বেসিক্যালি হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি এরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কয়েক রকমের হয় আমি বলি। সেটা হচ্ছে কিছু ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি সমীকরণকে তুমি ভেরিয়েবল সেপারেবল ফর্মে তুমি কনভার্ট করতে পারো। ভেরিয়েবল সেপারেবল ফর্ম, এটাকে আমরা ডিরেক্টলি ধরো বিএসএফ বলতেছি। ঠিক আছে, বিএসএফ। ওকে, আবার কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলবো হোমোজেনাস ইকুয়েশন। হোমোজেনাস হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইচডিই। ওকে, কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলবো আমরা হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন। তাদের বিভিন্ন ফর্মের আমরা এই যে নাম দিচ্ছি, কিছুকে বলবো আমরা ভেরিয়েবল সেপারেবল ফর্মে আছে তারা, কিছুকে বলবো আমরা হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন তারা, কিছু ফরম্যাটকে আমরা বলবো এক্সাক্ট ইকুয়েশন, এক্সাক্ট ডিফারেন্সিয়াল। ঠিক আছে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আবার কিছুকে বলবো আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, এল ডি ই। ঠিক আছে, তাহলে আমরা এই শর্টকাট গুলো ব্যবহার করব। ভেরিয়েবল সেপারেবল ফর্ম, তারপর হচ্ছে হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপর হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন, তারপর হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তো আমরা এই চারটা ক্যাটাগরিতে আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, তোমরা চাইলে একটু লিখে নিতে পারো যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। ঠিক আছে, এই দুটা মানে এই ধরনের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা টোটাল এই চারটা ফরম্যাটে নিয়ে আসতে পারি, এবং এই চারটা ফরম্যাটে নিয়ে এসে আমরা তাদেরকে সলভ করতে পারি। এখন তুমি বললে যে ভাই আপনি বললেন এখানে চারটা ফরম্যাট, বাট এখানে সাতটা কেন? আমি তোমাকে বলি এবার। প্রথম টাইপে চলক পৃথকীকরণ বা ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন বা ফর্ম। ঠিক আছে, এটা কিভাবে সলভ করে সেটা আমরা দেখবো। ওকে, আবার কিছু কিছু প্রবলেম দেখবা যেগুলো কিন্তু ডিরেক্টলি এ ফরম্যাটে থাকে না, বাট ক্যালকুলেশন করলে এ ফরম্যাটে চলে আসে। আমি আবারও বলছি, টাইপ ওয়ানে আমরা দু ধরনের প্রবলেম দেখব। কিছু প্রবলেম দেখব ডিরেক্টলি ভিএসএফ ফর্মে আছে, ভেরিয়েবল সেপারেবল ফর্মে আছে। আবার কিছু প্রবলেম হচ্ছে ডিরেক্টলি বিএসএফ এ নাই, বাট ক্যালকুলেশন করলে বিএসএফ এ আনা যায়। এগুলোকে বলা হয়, এগুলোকে আমরা বলবো হচ্ছে রিডিউসেবল টু ভেরিয়েবল সেপারেবল ফর্ম। আশা করি আমি বুঝাইতে পারছি, মানে এটাকে রিডিউস করে কিসে নিয়ে আসা যায়, বিএসএফ এ নিয়ে আসা যায়। ঠিক আছে, আবার টাইপ 2 তে হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন। আবার টাইপ 3 তে যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্যালকুলেশন করে যাদেরকে হোমোজেনাসে নিয়ে আসা যায়। তাহলে আলটিমেটলি
আমরা টাইপ পাচ্ছি এটা আর এটা। ঠিক আছে, যে আমরা ভেরিয়েবল সেপারেবল ফর্ম একটা টাইপ পাচ্ছি, কিছু ম্যাথকে ভিএসএফ এ নিয়ে আসা যায়। ঠিক আছে, আবার হোমোজেনাস ইকুয়েশন একটা টাইপ পাচ্ছি, আবার কিছু ম্যাথকে ক্যালকুলেশন করে হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আসা যায়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা দুইটা টাইপ পাচ্ছি। টাইপ 4 হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন। দেখো, আবার কিছু ম্যাথকে এক্সাক্ট ইকুয়েশনে নিয়ে আসা যায়, এক্সাক্ট ফর্মে নিয়ে আসা যায়। তাহলে এটা আলটিমেটলি এই দুটো টাইপের প্রবলেমই আলটিমেটলি এক্সাক্ট ইকুয়েশন। তারপর হচ্ছে লিনিয়ার ইকুয়েশন আর বার্নৌলি রিকার্ডি, এগুলোকে হচ্ছে লিনিয়ারে নিয়ে আসা যায়, রিডিউসেবল টু লিনিয়ার ইকুয়েশন। তাহলে আমরা টোটাল কয়টা টাইপ পাচ্ছি এখানে? চারটা টাইপ। এই চারটা টাইপকে মানে চার ধরনের মেথডকে এখানে টোটাল 7টা টাইপে এখানে কনভার্ট করা হয়েছে। এই জন্য হচ্ছে এখানে টোটাল 7টা চ্যাপ্টার আছে, 3A 3B 3C 3D, এভাবে করে 7টা চ্যাপ্টার আছে। তো আমরা আজকে বেসিক্যালি পড়বো হচ্ছে প্রথম চ্যাপ্টার 3A। 3A, ঠিক আছে। প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ আমরা ব্যবহার করতেছি হচ্ছে এখানে তিতাস পাবলিকেশনের বইটা আমরা ব্যবহার করতেছি। তো তোমাদেরকে বলে রাখি যে আমাদের এই যে প্লেলিস্ট আমি দিচ্ছি, ঠিক আছে, আমাদের অলরেডি আমরা কয়েকটা সাবজেক্টের আমরা কয়েকটা চ্যাপ্টার প্লেলিস্ট দিছি। ঠিক আছে, তো এখানে প্লেলিস্টটা আমরা বেসিক্যালি হচ্ছে ফলো করতেছি কিংবা সলভ করতেছি হচ্ছে আমরা এনইউতে বিগত বছরগুলোতে যেসব কোয়েশ্চেন আসছে সেগুলো। তুমি বিগত বছরগুলো যদি ভালো করে পড়ে যাও তাহলে এখান থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তুমি কমন পাবা। ঠিক আছে, আলটিমেটলি তুমি তো আসলে ওই যে যে বড় বড় ভলিউমের বই অনেকগুলো যে প্রবলেম দেওয়া থাকে, ঠিক আছে, সবগুলো প্রবলেম আসলে সলভ করার সেই সময়টা থাকে না। আর আননোন ম্যাথ, এনইউতে আননোন ম্যাথ খুব একটা দেয় না, দিলে হচ্ছে ওই ইয়ার কোশ্চেন গুলো বারবার ঘুরে ফিরে আসে। কারণ আননোন ম্যাথ আসলে সলভ করা এই নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করা আসলে একটু টাফ হয়ে যায়। ঠিক আছে, এজন্য যেগুলো বারবার আসে সেগুলোই দেয়, যাতে তুমি দেখে চিনতে পারো যে এই ম্যাথটা এভাবে করতে হয়। দেখুন এই যে আহ, আমরা যে 3A তে ভেরিয়েবল বিএসএফ ফর্মে যে যারা আছে তাদেরকে যে সলভ করব, ভেরিয়েবল সেপারেবল ফর্ম। ঠিক আছে, আমরা এখানে ভেরিয়েবল সেপারেবল ফর্মে যারা আছে তাদেরকে আমরা সলভ করব। ওকে, তো আমরা প্রথমের দিকে দেখবো হচ্ছে যারা যারা যাদেরকে ডিরেক্টলি এ ফর্মে নেওয়া যায়, বিএসএফ এ যাদেরকে নেওয়া যায়। এর পরে দিয়ে দেখবো হচ্ছে যাদেরকে ক্যালকুলেশন করে আসলে বিএসএফ ফরম্যাটে নেওয়া যায়। ঠিক আছে, এখন আহ, এখানে আলটিমেটলি ইকুয়েশন গুলো আমি কিভাবে বুঝবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখে কিভাবে বুঝবো যে তাদেরকে বিএসএফ এ নেওয়া যায় কিনা, ভেরিয়েবল সেপারেবল ফর্মে নেওয়া যায় কিনা, চলক পৃথকীকরণ করা যায় কিনা। ঠিক আছে, এখন দেখো তুমি যদি যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি তুমি এভাবে এক্সপ্রেস করতে পারো যে ধরো এখানে এক্স যুক্ত এক্স যুক্ত রাশি বা পদ, যেটাই বলি, এক্স যুক্ত যদি কোনো কিছু থাকে তার পাশে যদি ডিএক্স থাকে, আর ওয়াই যুক্ত যদি কোনো কিছু থাকে তার পাশে যদি ডিওয়াই থাকে, তখন এই ধরনের ফরম্যাটকে আমরা বলি ভিএসএফ, ভেরিয়েবল সেপারেবল ফর্ম বলি আমরা। তুমি যদি যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি তুমি এই ফরম্যাটে নিয়ে আসতে পারো তাহলে এটাকে আমরা বলি ভিএসএফ, ভেরিয়েবল সেপারেবল ফর্মে এটাকে নিয়ে আসা যায়। ঠিক আছে, এটা চলক পৃথকীকরণ করা যায়। ফর এক্সাম্পল আমরা যদি বলি ধরো ডিওয়াই ডিএক্স সমান ধরো x+3, ধরো y+4। এখন তুমি দেখো এখানে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন যদি তুমি করো তাহলে এখানে আলটিমেটলি তুমি x+3 তার পাশে ডিএক্স, y+4 তার পাশে হচ্ছে ডিওয়াই। তাহলে আলটিমেটলি তুমি এখানে এক্স এর রাশিগুলো তার সাথে ডিএক্স, ওয়াই এর রাশিগুলো বা ওয়াই এর পদগুলো তার সাথে ডিওয়াই, এই ফরম্যাটে তুমি নিয়ে যেতে পারতেছো। তাহলে এই কোশ্চেনটাকে তাইলে কোন ধরনের ইকুয়েশন বলবো? ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন বলবো আমরা। যে এদের আসলে ভেরিয়েবল কি করা যায়, সেপারেট করা যায়। যে এক্স এর ভেরিয়েবল গুলো মানে এক্স রিলেটেড টার্ম গুলো ডিএক্স এর সাথে নেওয়া যায়, ওয়াই রিলেটেড টার্ম গুলো ডিওয়াই এর সাথে নেওয়া যায়। ঠিক আছে, তো এদিকে সলিউশন করার জন্য আসলে কি করতে হবে? তো এরকম তোমাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকতে হবে। আমি অ্যালগরিদমটা বলতেছি, দেখো তোমাকে এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকতে হবে। তুমি এই ফরম্যাটে নিবা, এই ফরম্যাটে নেওয়ার পরে জাস্ট কি করে দিবা, জাস্ট ইন্টিগ্রেশন করে দিবা। ঠিক আছে, তাহলে আমাকে ডিওয়াই ডিএক্স সমান এখানে এফ অফ এক্স এর একটা ফাংশন থাকবে, এখানে ধরো জি অফ ওয়াই এর একটা ফাংশন থাকবে।
ঠিক আছে? আমি কি করব? প্রথমে এদিকে সেপারেট করব, যে x এর সাথে আমরা কি নিব? x এর ফাংশন নিব, dx এর সাথে, আবার dy এর সাথে আমরা কি নিব? dy gy এর ফাংশন নিব। এরপর জাস্ট কি করব? এর পরের লাইনে গিয়ে জাস্ট ইন্টিগ্রেশন করে দিব। ইন্টিগ্রেশন করে দিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের সলিউশন। ঠিক আছে? আচ্ছা, আসো তাইলে আমরা প্রবলেমে যাই। এখানে দেখো, এই যে প্রবলেম, একদম শুরুর দিকে প্রবলেম, এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি 2007-এ আসছে। কি করতে বলছে ভাই? এখানে এখানে বলছে যে ln dy dx, দেখো এটাকে বিএসএফ এ কনভার্ট করা যায় কিনা আগে দেখি আমরা। dy dx ইকুয়ালস টু ln, ও যদি ও পাশে নিয়ে যায় তাহলে ই এর উপর যায়, 3x প্লাস 4y। ঠিক আছে? এখন এই ই টু দি পাওয়ার যে 3x প্লাস 4y, ধরো dy ডিভাইড বাই dx ইকুয়ালস টু, এটাকে চাইলে আমরা ই টু দি পাওয়ার 3x ইন্টু ই টু দি পাওয়ার 4y লিখতে পারি। ওকে, এরপরে দেখো যে এদিকে dy রেখে তুমি চাইলে ই টু দি পাওয়ার 4y কে পাশে নিয়ে আসতে পারো, তাহলে সেক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস 4y হবে। আর এই dx টা ও পাশে নিয়ে অলরেডি ই টু দি পাওয়ার 3x আছে, তার পাশে তুমি dx এ লিখতে পারো। ঠিক আছে? এখন কাজ কি? এখন কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করে দেওয়া, ই টু দি পাওয়ার মাইনাস 4y dy ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x dx। এখন তুমি যদি এখানে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এখানে কত হবে? ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস 4y ডিভাইড বাই মাইনাস 4, ওয়াই পাশে যেটা থাকবে ওই যে ই টু দি পাওয়ার mx এর আমরা ইন্টিগ্রেশন জানি, m নিচে ভাগ হয়, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে m গুণ হয়। ঠিক আছে? তারপরে এখানে কি থাকবে? ই টু দি পাওয়ার, আমার কলমটার আসলে নিটটা তাই ছোট হয়ে গেছে, লিখতে একটু কষ্ট হচ্ছে। আর ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে কত? 3। এখন দেখো এই ইন্টিগ্রেশনের একটা সি আসবে, এই ইন্টিগ্রেশনের একটা সি আসবে, আবার দুটো সি মিলে আরেকটা নতুন সি হবে। ঠিক আছে? এই জন্য এক পাশে একটা সি দিলেই হচ্ছে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, এখন এইগুলোকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, এদিকে যদি আমরা ও পাশে নিয়ে যাই, তাহলে ব্যাপারটা এরকম হবে, ই টু দি পাওয়ার 3x ডিভাইড বাই 3 প্লাস ই টু দি পাওয়ার 4y মাইনাস 4y ডিভাইড বাই 4 প্লাস সি ইকুয়ালস টু 0। এখন তুমি যদি এখানে লসাগু নাও, কিংবা 3 4 12, না 12 যদি গুণ করে দাও, তাহলে 4 ই টু দি পাওয়ার 3x প্লাস 3 ই টু দি পাওয়ার মাইনাস 4y, আর 12c এটা হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট, এটাকে আমরা সি বলতে পারি, অথবা তুমি চাইলে সি প্রাইম বলতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। ঠিক আছে? তো এই ধরনের যেগুলো সিম্পল সিম্পল ম্যাথ, যেগুলো হচ্ছে তোমার ডিএক্স এর সাথে এক্স রিলেটেড টার্ম, ডিওয়াই এর সাথে ওয়াই রিলেটেড টার্ম নিয়ে আসতে পারবা। ঠিক আছে? সেগুলোকে এই যে ইন্টিগ্রেশন নিয়ে জাস্ট ইন্টিগ্রেশন করে দিলেই কাজ শেষ তোমার। ঠিক আছে? ধরো এই যে প্রবলেমটা, এটা হচ্ছে নিউতে 2010 সালে আসছে, এটাও সেম, যে তুমি দেখো ডিওয়াই ডিভাইড বাই ডিএক্স সমান, থেকে পাশে মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপর হচ্ছে তোমার আম, এবার আমরা এই ওয়াই রিলেটেড টার্ম ডিওয়াই এর সাথে নিই, এদিকে ডিওয়াই রেখি, তাহলে এই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ারটা এদিকে নিয়ে আসি, আর এদিকে 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ডিএক্সটা আমরা এই পাশে রাখি। ওকে, এরপর দেখো তো ইন্টিগ্রেশন করে দিলে, এই জায়গায় ইন্টিগ্রেশন, এই জায়গায় যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে এখন এই ইন্টিগ্রেশনের রেজাল্ট কি আসলে এখানে? 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে সাইন ইনভার্স ওয়াই। সাইন ইনভার্স ওয়াই এর ইন্টিগ্রেশন হচ্ছে 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সি। আর এই পাশে যদি নিয়ে আসি, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এদিকে সি এদিকে যদি আসে, তাহলে সেটাও আরেকটা কনস্ট্যান্ট, মাইনাস সি একটা কনস্ট্যান্ট, এই জন্য প্লাস সি তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। ধরো সি এর মান হচ্ছে 12। ঠিক আছে? এদিকে আসলে -12 হবে, তাহলে 12ও যেরকম এক ধরনের কনস্ট্যান্ট, -12 এক ধরনের কনস্ট্যান্ট, এই জন্য আমরা সি লিখলাম এখানে। বুঝছো? হুম, ক্লিয়ার তাইলে এটা? এরপরে হচ্ছে আমরা আহ আমরা এটা করতে পারি চাইলে,
এই প্রবলেমটা আমরা নিতে পারি, এটা অনেকবার আসছে। ওকে, সেম, জাস্ট আমি একটু করে দেখাই দিলে তোমরা হয়তো পারবা এটা। আচ্ছা, তো বলছে এখন এটাকে যদি আমরা ভেরিয়েবল যদি সেপারেট করি, দেখো আমরা প্রথমে এই অংশটাকে ওপাশে নিয়ে যাই, তাহলে এই অংশটাকে যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে আমাদের অলরেডি আছে ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স, ওপাশে নিয়ে গেলে মাইনাস এক্স রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। ঠিক আছে, এরপরে হচ্ছে এদিকে ডিওয়াই না, তাহলে ডিওয়াই এর পাশে আমরা ওয়াই রিলেটেড টার্মগুলো রাখবো। তাহলে অলরেডি আমাদের মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে এখানে ওয়াই রিলেটেড টার্ম কি ওয়াই ডিওয়াই। আর এখানে ডিএক্স এর সাথে আমরা এক্স রিলেটেড টার্ম রাখবো, তাহলে অলরেডি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে এক্স এ পাশে নিয়ে আসবো। ঠিক আছে, এরপরে দেখো আমি যদি এই রুট ওভার এক্স স্কোয়ার, দেখো এখন কিন্তু আমাদের আসলে এখন কিন্তু জাস্ট ইন্টিগ্রেশন, তোমার ইন্টিগ্রেশন স্কিল যত ভালো তুমি তত ভালো এটা সলভ করতে পারবা। ঠিক আছে, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আলটিমেটলি হচ্ছে আহ এখানে তোমার একটা পর্যায়ে গিয়ে তোমার ওই ইন্টিগ্রেশনের স্কিলটা তোমার এখানে কাজে দিবে। ঠিক আছে, তোমরা যারা হচ্ছে এইচএসসি তে কিংবা ফার্স্ট ইয়ারে যারা ক্যালকুলাসটা বাংক দিয়ে আসছো তারা খুব একটা সুবিধা করতে পারবে না এখানে, কিন্তু কারণ তুমি একটা ম্যাথ করে আসছো, যদি ইন্টিগ্রেশনটা যদি তুমি না পড়ো তাহলে এর চেয়ে খারাপের জিনিস আসলে আর নাই। এজন্য নিজেরই খারাপ লাগবে। এজন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়লে তোমার ডিফারেন্সিয়েশন তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন এগুলোতে যেন তোমার ভালো একটা দখল থাকে। ঠিক আছে, তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করব, আমরা এই যে এই রুট টু বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমরা কি করব, আচ্ছা ইন্টিগ্রেশন পরে আগে এটা ক্যালকুলেশন করি। তাহলে এটা আমরা গুণ করব, তাহলে এটা গুণ করলে আমাদের কত থাকবে, এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে এক্স এর সাথে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে আর উপরে শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, ডিএক্স, আর এখানে এই ওয়াই এর সাথে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, উপরে জাস্ট ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে। এখানে একটা মাইনাস আছে এই জন্য আমরা চাইলে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এখন এখানে যদি এটা তুমি যদি আলাদা করো তাহলে এটা ডিভাইডেড বাই এটা করলে এক্স ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটার সাথে একবার ডিএক্স নিবা, এটার সাথে একবার ডিএক্স নিবা। ঠিক আছে, সিমিলারলি এটাই ওয়ান ডিভাইড বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। এখন ইন্টিগ্রেশনটা করার জন্য কি করা লাগবে, এই জায়গায় এটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে টু এক্স, তাহলে উপরে একটা টু দিই আর এখানে একটা হাফ দিই। ঠিক আছে, আবার এটা ডিরেক্টলি সূত্র আছে দরকার নাই, এটাও ডিরেক্টলি সূত্র আছে দরকার নাই। এখানেও আমরা এখানে একটা টু দিই আর এখানে একটা হাফ দিই। এবার ইন্টিগ্রেশন করে দিই চারিদিকে, এদিকে ইন্টিগ্রেশন, এদিকে ইন্টিগ্রেশন, এদিকে ইন্টিগ্রেশন, এদিকে ইন্টিগ্রেশন। এখন দেখো আমরা এরকম একটা সূত্র জানি না যে আমাদের যদি ইন্টিগ্রেশন উপরে যদি রুট টু বার এফ অফ এক্স থাকে আর উপরে যদি এফ প্রাইম এক্স থাকে ডিএক্স থাকে, তাহলে এটা ফর্মুলা হচ্ছে টু রুট টু বার এফ অফ এক্স। তো দেখো এটাকে ইন্টিগ্রেশন এটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেটা পাবো, এই জন্য এক্ষেত্রে আনসার হবে হাফ ইন্টু টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে হাফ হাফ ক্যান্সেল মাইনাস, এটা তো ডিরেক্টলি সেকেন্ড ইনভার্সের ফর্মুলা। এরপরে আমরা যাই হচ্ছে এখানে 13 নম্বর প্রবলেমে যাই। ওকে, 13 নম্বর প্রবলেমটা হচ্ছে দেখো এক্স রুট ওভার, এটাও এটাও কাইন্ড অফ সেম। হ্যাঁ, তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে আমরা যদি এপাশ ওপাশ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। ঠিক আছে,
তাহলে যদি আমরা আলাদা যদি করি তাহলে এখানে যেহেতু এক্স আছে, এক্স ডিএক্স এর সাথে আমরা এই যে এই এক্স যুক্ত রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা নিয়ে আসি। ওকে, মাইনাস আমাদের ওয়াই ছিল, আর রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার নিয়ে আসলাম, এখানে ডি ওয়াই থাকলো। ঠিক আছে, তাহলে এবার এখানে এখানে দেখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস টু এক্স। ঠিক আছে, তাহলে উপরে যদি আমরা একটা মাইনাস টু যদি দিই, হ্যাঁ এখানে ওয়ান ডিভাইড বাই একটা মাইনাস টু দিই, তারপর হচ্ছে এখানে মাইনাস টু যদি দিই, তাহলে ওয়ান ডিভাইড বাই একটা মাইনাস টু দিই, এরপর ইন্টিগ্রেশন করতে পারি। ঠিক আছে, এখন দেখো রুটের ভেতরটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এটা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটা কত হবে? সেটা ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে টু রুট ওভার রুটের ভেতর যেটা আছে সেটাই। ঠিক আছে, আর এখানে থাকে হাফ, এখানে টু রুট ওভার ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এখন এটা এটা ক্যান্সেল, তারপর হচ্ছে এটা এটা ক্যান্সেল, তাহলে আমাদের কি থাকে এখানে? মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সি। ওকে, তাহলে আমাদের কত কত এখানে রুট ওভার, এটাও পাশে নিলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু জিরো। এটাই হচ্ছে আমাদের আনসার, একদম সিম্পল। ওকে, তারপরে হচ্ছে এটার সাথে আসছে, এটা চাইলে আমরা করতে পারি। আমরা ভেরিয়েবল গুলো সেপারেট করব, এই জন্য এখানে এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ফোর এক্স, আচ্ছা থাকুক, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ফোর ডিএক্স ইকুয়ালস টু, এই জায়গায় এটা উপাশে নিলে মাইনাস হবে শিওরলি, আবার এক্স প্লাস ওয়াই যেহেতু আছে এই জন্য ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি ডিওয়াই। ঠিক আছে, এরপরে আমরা এদিকে এক্স রেখে এক্স এর নিচে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স নিয়ে আসতে পারি, আর এদিকে ই টু দি পাওয়ার ওয়াই রেখে ওয়াই এর নিচে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ফোর নিয়ে আসতে পারি, এখানে একটা মাইনাস, এখানে ডিওয়াই। এরপর জাস্ট ইন্টিগ্রেশন করে দিব এখানে, এদিকে ইন্টিগ্রেশন, এদিকে ইন্টিগ্রেশন। আচ্ছা, বিফোর গোয়িং টু ইন্টিগ্রেশন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এক্স ই ইনভার্স এক্স লিখবো, ডিএক্স লিখবো, আর এদিকে মাইনাস ইন্টিগ্রেশন, এদিকে ঠিক আছে, এদিকে যেরকম আছে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ফোর ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই। হ্যাঁ, তো এখানে আমরা যদি ইউবি অ্যাপ্লাই করি তাহলে ইউবি অনুসারে আগে অ্যালজেব্রিক ফাংশন গুলো আগে আসে এবং এক্সপোনেনশিয়াল ফাংশন গুলো পরে আসে, ওই যে লাইট রুলস ব্যবহার করি না আমরা, এল আই এ টি ই, প্রথমে লগারিদমিক, তারপর হচ্ছে ইনভার্স, তারপর হচ্ছে অ্যালজেব্রিক, তারপর হচ্ছে ট্রিগোনোমেট্রিক, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল, তোমরা জানো হয়তো এগুলো। এদিকে ইউ, এদিকে ভি, যেটা আগে থাকবে সেটাকে ইউ আর যেটা পরে থাকবে সেটাকে ভি ধরি। তো সেই অনুযায়ী এটাকে ইউ আর এটাকে ভি ধরলে আমরা ইউবি সূত্রটা জানি, তোমার হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি, হ্যাঁ এরপর মাইনাস ডিডিএক্স অফ হচ্ছে ইউ, ডিডিএক্স অফ ইউ, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আবার এটাকে ফুল ইন্টিগ্রেশন। আর এদিকে ইন্টিগ্রেশন করে দেখো নিচেরটাকে করে যেহেতু উপরেরটা পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে নিচে যদি করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এলএন নিচের। হ্যাঁ, কোন একটা ফাংশন নিচের ফাংশনকে যদি ইন্টিগ্রেশন করে যদি উপরের ফাংশন যদি পাওয়া যায়, হ্যাঁ সেটা তাইলে ডিরেক্টলি আনসার হবে এলএন এফ অফ এক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি? এক্স, আমাদের একটা মাইনাস নিচে আসবে এখানে, ই মাইনাস এক্স ডিভাইডেড বাই, এখানে একটা ডিএক্স দিই নাই, একটা মাইনাস ওয়ান আসবে, মাইনাস এটা কি এটা কি হবে দেখো ইন্টিগ্রেশন, এটা তো ওয়ান হয়ে যাবে, ঠিক আছে এটা ওয়ান হয়ে যাবে, দরকার নাই। তাহলে এটা হবে, এটার ক্ষেত্রে একটা মাইনাস নিচে আসবে, সেটা এদিকে করে দিলে প্লাস হয়ে যাবে ই ইনভার্স এক্স ডিএক্স। আবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি? আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে এখানে মাইনাস ই ইনভার্স এক্স। ঠিক আছে, মাইনাস ই ইনভার্স এক্স ইকুয়ালস টু মাইনাস ln ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ফোর। ওকে, তাহলে এখানে আমরা একটা মাইনাস পাচ্ছি, মাইনাস এক্স ই ইনভার্স এক্স, তারপর হচ্ছে মাইনাস ই ইনভার্স এক্স ইকুয়ালস টু মাইনাস ln
ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4 মাইনাস দিয়ে গুণ করে দিলে এক্স, মাইনাস দিয়ে গুণ করে দাও এবং ই টু দি ইনভার্স এক্স কমন নাও, তাহলে আমাদের কি থাকে এক্স প্লাস 1, তারপর হচ্ছে এদিকে মাইনাস, এদিকে ln থাকে, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4 থাকে। এটাই আনসার লিখতে পারো, অথবা চাইলে এদিকে ওদিকে নিয়ে এসেও তুমি কাজ টাজ করতে পারো। এটা এতটুকুতে আমরা আনসার বলে দিই, দরকার নাই আস পড়ার। বইতে এতটুকুই তো করছে নাকি? হ্যাঁ, এতটুকুতে আমাদের আনসার বলে দিচ্ছি। ওকে, তুমি জাস্ট এই যে ইন্টিগ্রেশনটা ছাড়াইতে পারলে এখানে কাজ শেষ। এরপরে হচ্ছে আমরা এই যে 8 সালে আসা এই প্রবলেমটা দেখি আমাদের। ঠিক সেভাবে আমরা ভেরিয়েবল সেপারেট করে দেখি। যে 1 নম্বর প্রবলেম, প্রথমে এটা y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এদিকে এ ওয়াই স্কোয়ার প্লাস এ ডিওয়াই ডিএক্স থাকুক। এবার আমরা এই ডিওয়াই ডিএক্সটা এই রাশিটাকে আমরা ওপাশে নিয়ে যাই, আর এই রাশিটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে y মাইনাস মাইনাস এ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এটা যদি এই পাশে নিয়ে ডিওয়াই ডিএক্স কমন নিই, তাহলে এক্স প্লাস এ ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে আমার আমি যদি এই অংশটা যদি এই পাশে নিয়ে আসি, এই যে এই অংশটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমার থাকে হচ্ছে 1/(x+a dx)। আর এটা যদি আমরা এ পাশে নিয়ে যাই, তাহলে 1/(y) কমন নিলে আমাদের 1 - a y আর dy থাকে। তো এদিকে ইন্টিগ্রেশন করে দেওয়া যায়, বাট এদিকে ইন্টিগ্রেশন করার জন্য এটাকে আমাদের কি করতে হবে, এটা যেহেতু এটা ভগ্নাংশ, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। আমরা আংশিক ভগ্নাংশ করার নিয়ম জানি সবাই, যে আমাদের প্রথমে 1/(y) নিতে হবে। দেখো, তুমি প্রথমে এটা এখানে যেহেতু দুইটা উৎপাদক, প্রথম উৎপাদকটা নিবা, তারপর সেটা সমান 0 ধরে যে ভ্যালুটা আসবে সেটা বাকিটাতে বসাবা। তাহলে এইটা যদি বসাই y এর মান, তাহলে এটা সমান 0 ধরে কি থাকে, y এর মান 0, y এর মান 0 এখানে বসাইলে 1 1 থাকে। এবার প্লাস দিবা, আবার দ্বিতীয়টা বসাবা, 1 - a y বসাবা। আচ্ছা, এটা সমান 0 ধরলে y এর ভ্যালু কত? এটা সমান 0 ধরলে y এর ভ্যালু হচ্ছে 1/(a)। তাহলে এই 1/(a) এই y এর জায়গায় বসাই দিবা। 1/(a) উপরে 1, তাহলে টোটালটা এটা যদি উপরে তুলি তাহলে উপরে a থাকে। ঠিক আছে, ওই যে কাভার আপ মেথড ইউজ করছি, তোমরা হয়তো পড়ছো এই কাভার আপ মেথডটা। ক্যালকুলাস ওয়ানেও ওখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ছিল, ওখানেও পড়ছো। আবার এটা এইচএসসি দিয়েও পড়ছো। ঠিক আছে, তাহলে এইখানে আমি যদি লিখি, তাহলে এটা 1/(x+a)dx, আর এটা লিখতে পারি আমরা 1/(y+1/(y+a)/(1 - a y)। ঠিক আছে, dy। এরপর জাস্ট ইন্টিগ্রেশন করে দিব, এদিকে ইন্টিগ্রেশন, এদিকে ইন্টিগ্রেশন। ওকে, তাহলে এবার এদিকে ইন্টিগ্রেশন করলে আমাদের কি থাকে দেখো, এদিকে ইন্টিগ্রেশন করলে ln প্লাস a থাকে ইকুয়ালস টু, এখানে ইন্টিগ্রেশন করলে ln y থাকে প্লাস এই এটা বের করে এটাকে ইন্টিগ্রেশন করলে ln 1 - y থাকে। ঠিক আছে, বাট যখন নিচে x এর বদলে যখন x এর একঘাতি উৎপাদক থাকে, আমরা জানি তখন এই x এর যে ভেরিয়েবল এটা আমাদের ডিভাইড করে দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস এ কিন্তু ডিভাইড করে দিতে হবে প্লাস, তাহলে মাইনাস এ ডিভাইড করে দিলে এটা আর এটা ক্যান্সেল। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। না বুঝলেও দেখো, এটা ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আমরা নর্মালি 1/(x) থাকলে কি করি, আমরা ln x লিখি। বাট যখন 1/(x) এর পরিবর্তে x প্লাস b থাকে, তখন আমরা ln x প্লাস b ঠিকই লিখবো, আবার নিচে এই যে x এর যে সহগ সেটা আমরা ভাগ করে দিব। ঠিক আছে, এটাই জাস্ট। আচ্ছা, তাহলে এখানে ln y থাকে প্লাস এখানে ln 1 - a y থাকে প্লাস, এখানে c না লিখে তুমি চাইলে ln c লিখতে পারো, বইয়ে অনেকটা এরকমই করছে। হ্যাঁ, সিও যেরকম একটা কনস্ট্যান্ট, ln c ও একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, ln c লিখতে পারো। ঠিক আছে, তাহলে ln c। না তুমি দেখো যে এই জায়গায়
এই জায়গায় ln x প্লাস এ, আর এই জায়গায় তুমি যদি ln গুলো সূত্রে ফেলো তাহলে উপরে y আর 1 মাইনাস এ ওয়াই আর সি, সবগুলো গুণ হবে যেহেতু সব যোগে আছে। হ্যাঁ, এরপর এই ln আর ln যদি আমরা উভয় পাশ থেকে যদি বাদ করে দিই, এখানে x প্লাস এ থাকে আর এখানে ওয়াই সি 1 মাইনাস এ ওয়াই থাকে। ঠিক আছে, তাহলে x প্লাস এ সমান ওয়াই সি মাইনাস এ ওয়াই স্কোয়ার সি, এটাই আনসার। ঠিক আছে, বুঝছি। এই যে এক্স প্লাস এর সমান সি ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস সি ওয়াই ডিভাইড বাই, হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, এখানে একটা মাইনাস ছিল, সরি, আমার একটু ভুল হয়ে গেল। এই জায়গায় একটা মাইনাস ছিল, ঠিক আছে, এখানে একটা মাইনাস হবে। ছোট্ট একটা ভুল করে ফেললাম। এই জায়গায় একটা মাইনাস হবে, এই জায়গায় মাইনাস হলে এই জায়গায় মাইনাস হলে আমাদের এই অংশগুলো একটু আমাদের চেঞ্জ করতে করা লাগবে। এই জায়গাটাও যদি মাইনাস হয় তাহলে ln ln ওয়াই আর সি গুণ হবে, আর নিচে ওয়ান মাইনাস এ ওয়াই। ঠিক আছে, এটা ভাগে হবে, এরপর ln ওয়াই সি ডিভাইড বাই ওয়ান মাইনাস এ ওয়াই। এটাকে আমরা আনসার হিসেবে লিখতে পারবো, আমাদের আর ক্যালকুলেশন করার দরকার নেই, এটা করার দরকার নেই। ঠিক আছে, বুঝছি তাইলে। হ্যাঁ, এরপরে আমাদের, হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি, আমি যেটা বলছিলাম যে এখানে থ্রি এতে হচ্ছে আমরা দুটা ক্যাটাগরি ম্যাথ করবো। একটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ভেরিয়েবল সেপারেট করা যায় ডিরেক্টলি, আর কিছু ম্যাথকে ক্যালকুলেশন করে ভেরিয়েবল সেপারেট করতে হয়। ঠিক আছে, তো এই 2 নম্বর ক্যাটাগরির ম্যাথ হচ্ছে এখান থেকে শুরু। দেখো এখানে এই যে প্রতিস্থাপনের মাধ্যমে চলক পৃথকীকরণ করে সমাধান, অর্থাৎ ক্যালকুলেশন করে তুমি প্রথমে চলক পৃথক করবা, তারপরে হচ্ছে এরপরে ওই বিএসএফ যেভাবে আমরা সলভ করছি সেভাবে আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট লেকচারে আমরা এই টাইপটা দেখব যে কিভাবে আমরা, যদি আমরা ভেরিয়েবল সেপারেট যদি করতে না পারি তাহলে কিভাবে আমরা প্রতিস্থাপন করে ভেরিয়েবল সেপারেটেড ফর্মে নিয়ে আসবো, সেটাই হচ্ছে আমরা নেক্সট লেকচারে দেখব। ঠিক আছে, তো আজকের লেকচার এতটুকুই। আশা করি তোমার ম্যাথ সবগুলো বুঝতে পারছো। ওকে, আমরা নেক্সট লেকচারে হচ্ছে আমরা থ্রি এটা শেষ করবো আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিও এবং তোমার পরিচিত ফ্রেন্ডদের একটু রেফার করিও। ঠিক আছে, যেহেতু আমি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সবগুলো চ্যাপ্টারে যেহেতু প্লেলিস্ট বানাচ্ছি, তাহলে সেক্ষেত্রে তোমার যেরকম উপকার হচ্ছে তোমার ফ্রেন্ডেরও হয়তো এরকম উপকার হইতে পারে। তো সেই জন্য তাদেরকে একটু রেফার করবা যেন তারাও ক্লাসগুলো করতে পারে আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।